be live. All right. Hello everyone and welcome back to our live classes, live solve classes. I'm Akib today with you guys and আমরা আজকে হচ্ছে হলো আমাদের প্রিভিয়াস কাজটা কন্টিনিউশন করব। আজকে আমরা হচ্ছে কেমব্রিজের টেস্ট 2 এর রিডিং করার চেষ্টা করব। সো ওয়েটিং ফর আ ফিউ পিপল টু জয়েন আস। আমাদের সাথে জয়েন হলে তারপর আমরা একবার শুরু করে দেব আজকে। I'm not able to see আমাদের আসলে কে জয়েন করতেছেন কে জয়েন করতেছেন না, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে যে হচ্ছে কে আছি না আছি। অলরাইট, সো ফোন থেকে করছি, ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে বা টেকনিক্যাল ডিফিকাল্টিস পার করে আমাদেরকে আগে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকে আমরা হচ্ছে রিডিং এর কিছু বেসিক্স নিয়ে কথাবার্তা বলবো, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে করে কাজ করতে হয়, এবং লাস্ট ক্লাসে আমরা কিছু জিনিসপত্র অ্যান্সার করতে পারিনি, কিছু মানুষজনের কমেন্ট রয়ে গিয়েছিল। সো আমরা চেষ্টা করবো আজকে তারা যদি আজকে আমাদের সাথে জয়েন করে প্লিজ জানান দিবেন কমেন্ট সেকশনের মধ্যে, এবং সেখান থেকে হচ্ছে আমরা জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন আপনি পিপল? ওকে, অলরাইট, আমরা এখান থেকে পাচ্ছি না। ওকে, না ইসমাইল, হ্যালো ইসমাইল, অনেকদিন দেখা হয় না, কি অবস্থা, কথাবার্তা হয় না? আমাকে একটা কিউ দিবেন প্লিজ। হ্যাঁ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কতজন আছে। সো 20-এর দিয়ে গেলে আমরা শুরু করে দেবো। আমাদের মেহেদি ভাই বলছেন আমাদেরকে আমরা এখানে 19 জন আছি, আস্তে আস্তে আমরা আরও বাড়বো। এর মাঝখানে আমি জাস্ট একটু থ্যাংক ইউ বলতে চাই মেন্টরস লার্নিং, মেন্টরস টিমকে। আমরা যারা লাইভ করছি শুধু কিন্তু তারাই না, পাশাপাশি আমাদের যে কন্টেন্ট টিম আছে, আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম আছে, সবাইকে আমরা থ্যাংক ইউ জানাবো। সত্যি কথা বলতে টিম না, মেহেদি ভাই আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওনার কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো সলভ করতে পারছি। ঐশী, ইয়েস, হ্যালো, হাই, স্যার ক্লাস আছে? ইয়েস, আজকে স্যারের ক্লাস। সবাই থ্যাংক ইউ সো মাচ। আজকে কোন মজুল? আচ্ছা, আজকে হচ্ছে আমরা রিডিং করব আমরা হচ্ছে হলো গিয়ে টেস্ট 2 শুরু করেছি কেমব্রিজ 19-এর। সো কেমব্রিজ 19-এর টেস্ট 2 এর আমরা হচ্ছে হলো গিয়ে আজকে রিডিং পার্টটা দেখার চেষ্টা করবো যতটুকু পারি। সো হোয়াট ইজ দ্য কাউন্ট ভাই? 16? আচ্ছা, সো 20 পিপল হলে আমরা শুরু করে দিব। রাইট, সো 20 পিপলের জন্য ওয়েট করছি। ইন দ্য মিন টাইম যারা আছি তারা যদি কোনো কমেন্টস থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে, প্লিজ ডু আস্ক। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করবো যে কার কোনো সমস্যা হচ্ছে, কি হচ্ছে। ওকে, ওকে, অলরাইট, ওকে। সো আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আইএলস রিডিং টেস্ট সলভ কেমব্রিজ 19-এর টেস্ট নাম্বার 2। টেস্ট নাম্বার 2 এর আজকে আমরা রিডিং পার্টটা দেখতে যাচ্ছি। সো বেসিক্যালি রিডিং তো আমরা অলরেডি এর আগে করে আসছি, আমরা টেস্ট 1 এর মধ্যে রিডিং দেখেছি, আমরা শুরু করেছি এই সিরিজটা হচ্ছে রিডিং দিয়ে। মনে রাখবেন, ও ভেরি ইম্পর্টেন্ট থিং, আমরা কিন্তু এই যে ভিডিওসগুলো এগুলো কি করছি, ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করছি। সো সেখানে আপনারা গেলে, আমরা যদি মেন্টরস লার্নিং এর ইউটিউব চ্যানেলে যাই, সেখানে দেখবেন আমাদেরকে সিরিয়ালি একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে লাইভ সলভ ক্লাস নামে। লাইভ সলভ ক্লাসের মধ্যে ওইখানে আমাদের এই সবগুলো ভিডিও, যারা যারা যতগুলো লাইভ দেখতে পাচ্ছি, যতগুলো কমেন্টস হচ্ছে, যা যা দেখতে পাচ্ছি, সবগুলো আমরা এখানে তুলে ধরতে পারবো। সো এই কমেন্টসগুলো, এই যে আপনাদের যে ইনফরমেশনগুলো, যারা কোয়েশ্চেন্স করছেন, এবং পাশাপাশি আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল। বিসাইডস দ্যাট, কারো যদি মনে হচ্ছে যে না, লাইভ ক্লাসগুলো করে হচ্ছে না, ইটস এফেক্টিভ বাট হচ্ছে না, আর একটু ইনটেন্সিভ দরকার, আমরা একটু যে স্যারের সাথে ডিরেক্টলি কথা বলে কাজ করবো, ম্যাডামদের সাথে ডিরেক্টলি কথা বলবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেন্টার্স লার্নিং এর অনলাইন প্ল্যাটফর্মে 50% ডিসকাউন্ট চলছে, আপ টু 50%, রাইট? সো আপ টু 50% ডিসকাউন্ট চলছে কেন? বিকজ মেন্টার্সে চলছে আইএলস উইক। সো আইএলস উইকে আমরা যেটা করছি হচ্ছে, আমরা আইএলস কোর্সগুলো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, রাইট, মেন্টার্স লার্নিং এ, সেটাতে
আমরা হচ্ছে হলো গিয়ে যত রকমের আমাদের আইএলটিএস কোর্সগুলো আছে সেগুলোর উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আপ টু 50%। সো এইটার কোয়ারির ব্যাপারে জানতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আছে, সেগুলোতে আপনারা যে কথা বলতে পারেন এবং সেই কথাগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিতে পারবো যে কোন কোর্সে কতটুকু পরিমাণে আমরা ডিসকাউন্ট পর্যন্ত দিতে পারছি। এবং মনে রাখবেন আমরা কিন্তু আপ টু 50% মানে হাফ দ্য অ্যামাউন্ট কিন্তু আমাদের কমে যাচ্ছে, রাইট? সো আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ওকে, সো আমরা যদি দেখি হ্যালো, অনেকে আসছে, জয়েন করছেন আমাদের। জয় আহমেদ আছেন, ফাহমিদা আছেন, হ্যালো ফাহমিদা, হ্যালো জয়। ওকে, সো সুমন আহমেদ, হ্যালো সুমন আহমেদ, অলরাইট, a lot of people have joined. তানভীর আছেন, তানভীর, হ্যালো তানভীর, অলরাইট। সো আমরা আজকে দেখতে যাচ্ছি হচ্ছে আমাদের আইএলটিএস এর কেমব্রিজ সলভ ক্লাসের 19 নাম্বার বুকের টেস্ট 2 এর রিডিং। সো আজকে আমরা চেষ্টা করব রিডিং 1 প্যাসেজটা কভার করে দেওয়ার, রিডিং 2 যতটুকু পারি কভার করার, রিডিং 3 যদি ইফ পসিবল আমরা যেতে পারি চেষ্টা করবো হচ্ছে আমরা একটু ভেঙে সময় নিয়ে যাতে জিনিসটা বুঝতে পারি। সো সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যদি রিডিং রিলেটেড, সেগুলোর দিকে আমরা খেয়াল করবো। ওকে, আচ্ছা। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা যেটা ফার্স্ট এর আগের ক্লাসের ভিডিওগুলোতে বলেছিলাম সেটা হচ্ছে হলো গিয়ে whenever you're tackling a reading passage, first always look for the ইনস্ট্রাকশনটা দেখবেন আপনাকে ফার্স্টে কি কোয়েশ্চেন করা হয়েছে সেটার উপর বেস করে আপনার কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিতে হবে, আপনাকে আগাতে হবে সেটার উপর বেস করে। এখন আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই বেসিক ইনফরমেশনের মধ্যে একটা খুবই বেসিক ইনফরমেশন হচ্ছে হলো গিয়ে যে দেখেন, থ্রুআউট দ্য আইএলটিএস ক্লাস আমরা হচ্ছে 3 রকমের মার্কার্স পাই। কেমন? 1 2 3 4 আমরা পাই হচ্ছে নাম্বারস, আমরা পাই A B C and D, আমরা পাই হচ্ছে অ্যালফাবেটস, আমরা পাই হচ্ছে রোমান নিউমেরিক 1 2 3 and 4। এই যে আমরা 3 রকমের ভেরিয়েশন পাচ্ছি, আমরা কি রকম পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1 2 3 4 নিউমেরিক্স, আমরা পাচ্ছি ABCD অ্যালফাবেটস, এন্ড আমরা পাচ্ছি হচ্ছে রোমান নিউমেরিক 1 2 3 4। মাথায় রাখতে হবে এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা শুধুমাত্র মেথড বলেন বা প্রসেস বলেন, একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের সাথে রিলেট করে। মনে রাখবেন আমাদের কোয়েশ্চেন থাকে হচ্ছে 1 থেকে 40টা। সো 40টার জন্য আমাদের কিন্তু 1 2 3 4 ইউজ করা ছাড়া কোনো ওয়ে নাই। তার মানে আমাদের ABCD আছে 26 পর্যন্ত, we cannot go to 40, আর রোমান নিউমেরিকে 40 লেখাটা একটু ডিফিকাল্ট। সো আমাদের যেটা করতে হবে হচ্ছে 1 2 3 4 কে ফলো করতে হবে ফর কোয়েশ্চেন্স, রাইট? 1 ডট দিয়ে যখন কোনো একটা কোয়েশ্চেন লেখা থাকে তার মানে হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আপনাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে ABCD এন্ড রোমান নিউমেরিক গুলো আমাদের কিসের কাজে লাগে, তাই না? হ্যালো সামি, হ্যালো হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। এভরিওয়ান প্লিজ কোয়েশ্চেন্স করবেন যদি কোনো কোয়েশ্চেন্স থাকে রিডিং নিয়ে এবং ফলো করেন। সো আমরা জিজ্ঞেস করতেছিলাম যে এই যে 1 2 3 4 যদি মাত্র আমরা ইউজ করি হচ্ছে 40টা কোয়েশ্চেনকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে ABCD আর রোমান নিউমেরিক কি কাজে আসে? মনে রাখবেন ABCD ইজ দ্য প্রাইমারি সিলেকশন ফর অপশনস। আপনারা MCQ করেছেন বাসায়, আমি আশা করি যারা আমরা কেমব্রিজ সলভগুলো দেখছি বাসায় ট্রাই করছি, কিছুটা হলেও আমরা চেষ্টা করতেছি আইএলটিএস গুলো কভার করার। সো আপনারা যদি কখনো MCQ করে থাকেন, যেটা আমাদের বেসিক, যেমন আমরা জানি যে আমাদের there are 9 categories of questions. So number 1 is MCQ, number 2 is short answer question, number 3 is summary completion, number 4 is sentence completion, number 5 is matching information which includes matching heading and matching feature. তারপরে আছে আমাদের হচ্ছে হলো গিয়ে ট্রু ফলস নট গিভেন, যেটা আমাদের সবার প্রিয়। হ্যাঁ, আজকে আমরা দেখার চেষ্টা করবো ট্রু ফলস নট গিভেন। তারপরে আছে হচ্ছে আমাদের classification questions, diagram labeling, and the last one is selecting factors and phrases. প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে প্রাইমারি সিলেকশন ফর অপশনস হচ্ছে সবসময় ABCD। MCQ করার ক্ষেত্রে দেখবেন ABCD দিয়ে আপনাদেরকে অপশনস গুলো লিখে দেওয়া থাকে, এর মধ্যে থেকে আমাদের A অথবা B অথবা C অথবা D, whichever one the answer is, আমাদেরকে সিলেক্ট করতে হয়। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এইটা পাশাপাশি আমাদের যে রোমান নিউমেরিক আমরা দেখতে পাচ্ছি, এখন রোমান নিউমেরিকের বিষয়টা কি? রোমান নিউমেরিকের বিষয়টা হচ্ছে হলো গিয়ে এখানে মাঝে মাঝে আমাদেরকে ডুয়েল কাজ করা রাখতে পারে। কি ধরনের ডুয়েল কাজ? বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন যে হেডিং ম্যাচিং যখন আমরা সলভ করেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের পাশে একটা করে A B C D এভাবে করে অপশন দেওয়া থাকে, রাইট? এখন যদি ABCD আমি প্যারাগ্রাফের পাশে ব্যবহার করে ফেলি, ওই ম্যাচিং যে হেডিংটা বসাইতে হবে, লিস্ট অফ হেডিং এর জন্য আমার নিশ্চয়ই কোনো একটা কিউ দরকার। সো তখন হচ্ছে আমরা রোমান নিউমেরিক গুলা ব্যবহার করে থাকি। সো
This is the primary selection for marks distribution, primary selection for options, and the secondary selection for options. So এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যখন এক্সারসাইজগুলো করব তখন আরো ইন ডিটেইল দেখব। এখন লেটস গেট ব্যাক, আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্ট কাজ করি। তো ফার্স্ট কাজ ইজ অলওয়েজ রিমেম্বার instructions are the key to your success. If you cannot read the instructions properly, you won't be able to handle these situations, right? কেন? Let's say true false not given, right? এটাকে আবার আমরা হচ্ছে yes not given ও ডিভাইড করে থাকি, মাঝে মাঝে দেখে থাকি। So if you write yes no not given and আপনার কোয়েশ্চেন ইনস্ট্রাকশনে বলা ছিল true false not given, there's a possibility that you might not get the marks, right? সো আমার কাছে চেয়েছে একটা, আমি দিয়েছি একটা, সো একটা মিক্স ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে। সো এই ব্যাপারটা তো আমরা ইন ডিটেল সামনে দেখবো, ওকে? সো আসলে দিলে সমস্যা হবে, না দিলে সমস্যা হবে কিনা। সো আমি পার্সোনালি বলি কনফিউশন না করে যা লেখা থাকে ইনস্ট্রাকশনে সেটা দিকে ফলো করতে হয়। সো ইফ আই আস্ক ইউ গাইস যে আমাদের ইনস্ট্রাকশনসগুলো কোথায় থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে যদি আমরা পৃষ্ঠা উল্টাই আমরা দেখতে পারি হচ্ছে দেখেন অনেক বড় একটা প্যাসেজ। ইনস্ট্রাকশনস আমাদের সবসময় কোয়েশ্চেনের উপরে থাকে, কোয়েশ্চেনের উপরে থাকে। সো ইফ ইউ লুক এট দ্য ফার্স্ট ইনস্ট্রাকশনস, দেখেন আমাদের কি কি বলছে, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সারের জন্য আমাদেরকে কয়টা ওয়ার্ড সিলেক্ট করতে হবে? একটা অনলি, রাইট? একটা অ্যান্সার সিলেক্ট করতে হবে ফর ফ্রম দ্য প্যাসেজ। এখন দেখেন ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যখনই কোনো কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু সবসময় প্যাসেজ থেকে আসে, রাইট? সামটাইমস যদি আপনি মনে করেন রিলেটেবল অ্যান্সার্স বা কাছাকাছি অ্যান্সার্স দেন, I don't know if it may be a possibility যে আপনাদেরকে মার্কস হয়তো বা দিয়ে দিতে পারে কি দিতে পারে না, রাইট? কিন্তু চিন্তা করেন আপনি যদি অ্যান্সার প্যাসেজ থেকে ডিরেক্টলি সিলেক্ট করেন, ইজ দেয়ার এনি পসিবিলিটি যে আপনার অ্যান্সারটা ভুল যেতে পারে? হ্যাঁ, আনলেস আপনি ভুল অ্যান্সার সিলেক্ট করেন। Word selection from the passage is always suggested, right? Unless you have to select from, let's say নিচে আমাদের ক্লুজ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ করেছি ছোটবেলায়, সেটার মতো যদি ক্লুজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেওয়া লাগতে পারে। আদার দেন দ্যাট আমাদের কিন্তু সিকোয়েন্সটা, প্রসেসটা একদম সেম। সো আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে প্যাসেজ থেকে ওয়ার্ড নিতে হবে, আমরা একটার বেশি ওয়ার্ড সিলেক্ট করতে পারবো না। সো দিস ইজ দ্য ইনস্ট্রাকশন দ্যাট উই নিড টু লুক আউট ফর। দেখেন আমাদেরকে নর্মালি আমরা অনেক কিছু দেখেছি, যারা সলভ করেছেন তারা দেখতে পারেন যে নো মোর দেন 3 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 1 ওয়ার্ড, 1 ওয়ার্ড অনলি, হ্যাঁ? বা আবার অনেক সময় দেখা থাকে হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, তার মানে আপনি ওয়ার্ডের সাথে নাম্বার অ্যাড করতে পারতেছেন। কিন্তু এখানে আমাদেরকে শুধুমাত্র বলা হয়েছে যে একটাই ওয়ার্ড ব্যবহার করা যাবে, ওকে? সো আমরা যদি কন্টিনিউ করি, দেখেন আমরা অনেকগুলা 9টা টাইপের কথা বললাম শুরুতে। সো 9টা টাইপের মধ্যে একটা ইম্পর্টেন্ট টাইপ ছিল হচ্ছে হলো গিয়ে সেন্টেন্স কমপ্লিশন। সো হোয়াট ইজ সেন্টেন্স কমপ্লিশন? নাম যা কাজটা, সেন্টেন্স, একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে বেসড অন দ্য ইনস্ট্রাকশন। ওই যে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যে আমার যে ওয়ার্ডটা লাগবে সেটা কোথায় আছে? প্যাসেজের মধ্যে দেওয়া আছে। সো আমাকে ফোকাস রাখতে হবে হচ্ছে প্যাসেজের দিকে। সো আসেন আমরা দেখি কোনো কমেন্টস এসেছে কিনা। আমাদের এখনো কোনো কমেন্টস তেমন আসেননি। আমরা হচ্ছে এখনো ফোকাস করছি হচ্ছে আমাদের এই রিডিংটার উপরই। আচ্ছা আচ্ছা, আমি আজকে লাইভ কত মানুষজন দেখতে পাচ্ছি না। সো প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন কতজন আছি আমরা, হ্যাঁ কতজন আছি, কতজন কি করছি, ইন্টারঅ্যাক্ট করবো আমরা। ওকে, সো এখন যদি আমরা ফোকাস করি, দেখেন আমাদেরকে বলছে যে রাইট ইউর অ্যান্সার ইন দ্য বক্সেস 1 to 7 অন ইউর অ্যান্সার শিট। সো মাথায় রাখতে হবে যারা পেপার বেস এক্সাম দিব, তো আমাদের এক্সাম কিন্তু রিডিং দুই রকম, তাই না? আমাদের এক্সাম রিডিং এক্সাম দুই রকমের, একটা হচ্ছে হলো পেপার বেস, একটা হচ্ছে হলো কম্পিউটার বেস, পিবিটি বলে, সিবিটি বলে। তো কম্পিউটার বেস টেস্ট অ্যান্ড পেপার বেস টেস্ট, বিষয়টা হচ্ছে হলো এই যে কম্পিউটার বেস যে টেস্টটা, সেখানে কিন্তু অ্যান্সার শিট বলে কোনো বিষয় নেই। আমাদেরকে এখানে বলা আছে যে অ্যান্সার শিটের কথা, অ্যান্সার শিট বলে কিছু নাই। সো কম্পিউটার বেসে যেটা হবে, দিস উইল বি ইউর স্ক্রিন, ইউর টাইপ দ্য অ্যান্সার্স, সিলেক্ট হিয়ার, এখানে টাইপ করবেন দ্য অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। স্ক্রিনটা ডিভাইডেড থাকে, এক পাশে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনটা থাকে, এক পাশে হচ্ছে আপনাদের প্যাসেজগুলো দেওয়া থাকবে। কিন্তু যারা আমরা পেপার বেস দিব, সো পেপার বেস দেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু আমাদের অ্যান্সার শিটটা ডিল করতে হবে।
সো দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। কেন? কারণ লিসেনিং এ উই গেট এক্সট্রা টাইম, এক্সট্রা একটা টাইম পাই, যে টাইমের মধ্যে আমরা হচ্ছে হলো গিয়ে অ্যান্সার শিটটার মধ্যে আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করতে পারি। বাট রিডিং এ আমরা ইন টোটাল পাই হচ্ছে হলো 60 মিনিটস, এবং ওই 60 মিনিটসের মধ্যে কিন্তু আমাদের আলাদা করে বসানোটা ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? আচ্ছা, সো আব্দুল্লাহ আল সাইদ আছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো ভাইয়া। কেমব্রিজ এর 18 এর রিডিং প্যাসেজ 1 নাম্বারে একটু বুঝে দেন। আচ্ছা, সো আমরা আব্দুল্লাহ আল সাইদ, সরি, আমরা হচ্ছে একটা একটা করে যাচ্ছি, রাইট? সো আমরা 19 বুকটা শেষ করি, শেষ করার পরে 19 বুকে আরো দুইটা টেস্ট আছে, শেষ করার পরে ইনশাআল্লাহ ভেরি সুন আমরা হচ্ছে 18 এ চলে যাব। সো 19 এ যাব, তারপর 18 এ যাব, তারপর 17 যাব, আস্তে আস্তে আমরা আগাবো। সো আমাদের সাথে থাকেন, আপডেটেড থাকেন, এবং যদি কোনো কারণে মিস হয়ে যায় লাইফটা, সেক্ষেত্রে যেটা করব হচ্ছে মেন্টার্স লার্নিং এর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনার প্লে লিস্ট করে সবগুলো রেকর্ডেড ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া আছে। সো আপনারা চাইলে ওইখান থেকে নিজেদের ভিডিওসগুলো দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, সো এখন যদি আমরা ফোকাস করি, দেখেন অ্যান্সার শিটের ব্যাপারটা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে টু সলভ দিস পার্ট। তো সেন্টেন্স কমপ্লিশনের ব্যাপারটা কি? সেন্টেন্স কমপ্লিশনের অ্যান্সারসগুলো আসে হচ্ছে প্যাসেজ থেকে। মাথায় রাখবেন, fill in the gaps এর there are certain variants. কি রকম variants? Summary completion is a variant of fill in the gaps. Sentence completion is also a variant of fill in the gaps. ডিফারেন্সটা কি? সামারি হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাকে, সেন্টেন্স হচ্ছে একটা আলাদা আলাদা সেন্টেন্স আকারে দেওয়া থাকে সেন্টেন্স কমপ্লিশনে। তো এখানে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, স্টিম পাওয়ার, হ্যাঁ, স্টিম পাওয়ার, ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো আমাদের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনস পড়া, ইনস্ট্রাকশনস থেকে আমরা কোশ্চেনে যাব, কোশ্চেন্স থেকে আমরা স্ক্যানিং এর মাধ্যমে অ্যান্সারটা বের করব, এবং সেখান থেকে আমরা হচ্ছে হলো গিয়ে অ্যান্সারটা নিয়ে এখানে বসানোর চেষ্টা করব। সো বিষয়টা মনে রাখবেন, কি জিনিস স্ক্যানিং, কি জিনিস স্কিমিং, কি জিনিস প্রিভিউইং, এটা কিন্তু আমরা ফার্স্ট রিডিং ভিডিওতে বলে আসছি। সো যেটা করব হচ্ছে হলো গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল আছে মেন্টরস লার্নিং এর, সেখানে প্লে লিস্ট দেওয়া আছে লাইভ সলভ ক্লাসেস, আইএলটিএস লাইভ সলভ ক্লাসেস, সেখান থেকে আমরা ফার্স্ট ভিডিওটা দেখলে কিন্তু আমরা রিডিং এর ব্যাপারে একটা ইন ডেপথ আইডিয়া পেয়ে যাব। ওকে, আচ্ছা, ওকে বেটন, থ্যাংক ইউ সো মাচ, আপনি অ্যান্সারটা ভালোভাবে পেয়েছেন। অলরাইট, সো এখন আমরা যদি ব্যাকে যাই, দেখেন ব্যাকে গেলে আমাদের, আসেন আমরা একটু ফার্স্টে প্যাসেজটা বুঝে নিই। সো মেইন এক্সামে ইউ ওয়ন্ট গেট এনাফ টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ ফার্স্ট, সিন্স আমরা এখানে সলভ করতেছি, ইট ইজ এ good thing to have an idea. Main exam you should spend around 5 minutes এর মতো for previewing. What is previewing? Previewing is another name for, let's say, skimming. চোখ বুলিয়ে যাওয়া, আন্দাজ করা, আপনি পড়ে দেখবেন যে আপনার আসলে প্যাসেজ সাথে বললো কি। হ্যাঁ, সো লেটস লুক এট দ্য প্যাসেজ ফার্স্ট, দেন আমরা অ্যান্সারগুলো চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা ফার্স্টে চলে যাই একদম, দেখেন এখানে বলছে you should spend about 20 minutes on question 1 to 13 which are based on reading passage 1 below. রিডিং প্যাসেজ 1 এর মধ্যে যে প্যাসেজটা দেওয়া আছে সেটার পিছনে আমাদেরকে বলা হচ্ছে অ্যারাউন্ড 20 মিনিটস। দেখেন, কেউ আপনাকে বকা দিবে না, কেউ আপনাকে কিছু বলবে না যদি আপনি 20 মিনিটের বেশি স্পেন্ড করেন, অথবা কেউ আপনাকে এটাও বকা দিবে না যে আপনি যদি 20 মিনিটের কম টাইম স্পেন্ড করেন। সো ইট ইজ আপ টু ইউ, হাউ ডু ইউ ওয়ান্ট টু হ্যান্ডেল ইট। মাথায় রাখবেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান সিটিং অ্যাট হোম, অ্যাট অফিস, অ্যাট ওয়ার্ক, যারা যারা দেখছেন সবাই কিন্তু আমরা এক একজন এক এক জায়গায় ভালো, তাই না? সো দেখা যাচ্ছে ফার্স্টে যেমন আমরা দেখলাম সেন্টেন্স কমপ্লিশন আছে, সাম অফ ইউ আর গুড ইন সেন্টেন্স কমপ্লিশন, তাদের জন্য 20 মিনিটসের কাছাকাছি লাগার কথা না। সাম অফ ইউ লেটস সে একটু সেন্টেন্স কমপ্লিশনের প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো একটু বেশিও লাগতে পারে। সো ডু নট ফিল ডিসকারেজড, টোটাল টাইমিংটা হিসাব করা হয়। ওকে, এখন আবার মনে রাখেন 60 মিনিটসের মধ্যে কিন্তু অ্যান্সার শিটও ট্রান্সফার করতে হবে। সো শেষ করলাম, কোয়েশ্চেন বুকলেটে সব অ্যান্সার বের করেছি, কিন্তু অ্যান্সার শিটে কিছু বসাইনি, তাহলে কিন্তু কোনো মার্কস পাবো না। সো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, হ্যালো রিয়ান, হাই, ওকে, গ্রেট। আচ্ছা, সো আমরা যদি প্যাসেজটা পড়া শুরু করি, তাহলে দেখেন আমাদেরকে এখানে বলা আছে যে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। সো ব্রিটেনের নাম তো শুনছি নাকি, আমরা অনেকে ইউকে যাওয়ার প্ল্যান করতেছি, সো ব্রিটেনের সাথে পরিচিত আমরা, যাওয়ার ইচ্ছা আছে হয়তো বা, ইনশাআল্লাহ আপনাদের ওটা তৌফিক দান করুক আল্লাহ, আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করুক, রাইট? সো এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাপারে কথা বলতেছে ব্রিটেনের। সো আমাদেরকে দেখতে হবে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কি, এবং ব্রিটেনের সাথে ওর সম্পর্কটা কি, তাই না? সো প্যাসেজ থেকে দেখতে হবে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিগ্যান ইন ব্রিটেন ইন দ্য মিড 1700s। 1700 শতকের মাঝামাঝি
17 শতকের মাঝামাঝি সেখানে হচ্ছে হলো আমাদের আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা স্টার্ট হয়। হুম আমাদের সাথে আছেন হচ্ছে মাইনুল কবির তাহমিদ। হ্যালো ভাইয়া, হ্যালো, কেমন আছেন? জয়েন করেছেন, দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং জানাবেন হ্যাঁ কেমন লাগছে, কি লাগছে। কোনো কোয়েশ্চেন থাকলে সবকিছু জানার চেষ্টা করবেন। আচ্ছা, the industrial revolution began in Britain in the mid 1700s, and by the 1830s and 1840s has spread to many other parts of the world, including the United States. In Britain, it was a period when a largely rural, এইটা কি বলছে দেখেন তো, AGRARIAN, এটা উচ্চারণ কি হতে পারে, এটা আমাদেরকে কিভাবে দেখানো হতে পারে, এটার মিনিং কি হতে পারে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখানে আমাদেরকে একটা স্টার দেওয়া আছে, এখানে আমাদের একটা স্টার দেওয়া আছে। আচ্ছা, ওয়ালিদ জয়েন করেছেন, হ্যালো ওয়ালিদ। স্যার আমি আপনাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, অলরাইট। সো আমরা যে এখানে একটা স্টার দেখতে পাচ্ছি ওয়ার্ডটার উপরে, দেখেন এই যে স্টারটা, ইট ইজ এন ইন্ডিকেশন, এটাকে বলা হয় একটা ইন্ডিকেশন। কিসের ইন্ডিকেশন? এই যে জিনিসটা, এই যে স্টারটা বা হচ্ছে হলো গিয়ে জিনিসটা আমাদেরকে একটা জিনিস বুঝতে খুব সাহায্য করে, সেটাকে বলা হয় ওয়ার্কিং আউট আনফ্যামিলিয়ার ভোকাবুলারি। এখন ওয়ার্কিং আউট আনফ্যামিলিয়ার ভোকাবুলারি বলতে কি বুঝি? অপরিচিত শব্দ এক্সাম চলাকালীন সময় আমরা কিভাবে বের করতে পারি। There are total 5 different techniques you can use for your to figure out your, let's say, the unusual words, the difficult words, যেগুলো আপনার আসলে পরিচিত না সেই ওয়ার্ডগুলোর সাথে। বিষয়টা হচ্ছে একটা কি জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে হলো গিয়ে মেইন এক্সামে কিন্তু আপনাকে লেটস সে ইয়োর ওয়াচ, হ্যাঁ আপনার ফোন তো দূরের কথা, আপনার ওয়াচ কিছু নিয়ে যেতে দিবে না। ইট ইজ নট অ্যালাউড। অ্যাট ওয়ান পয়েন্ট আমরা নিজেরা পেন্সিল পেন ক্যারি করতে পারতাম, এখন সেটাও অ্যালাউড হচ্ছে না। সো সেই সিচুয়েশনে যখন আমার কাছে ডিকশনারি নাই, যখন আমার কাছে গুগল নাই, যখন আমার কাছে চ্যাট জিপিটি নেই, তখন আমি এই ওয়ার্ডগুলার মিনিং কিভাবে বের করতে পারি, তাই না? সো ওয়ার্কিং আউট অন ফ্যামিলিয়ার ভোকাবুলারি নাম্বার 1 হচ্ছে হলো গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট। মূল ভাবটা বোঝার চেষ্টা করবেন, বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন যে আপনাকে কি বলার চেষ্টা করছে। আমি যদি লাইনটার দিকে তাকাই, দেখেন ইট ওয়াজ এ পিরিয়ড when a largely rural agrarian society was transformed into an industrialized urban one, right? তো আমাদেরকে বলছে হচ্ছে agrarian society transformed into an industrialized urban one. urban শহুরে, agrarian বা রুরাল বলতে বোঝাচ্ছে হচ্ছে হলো গিয়ে রুরাল, agrarian মানে আমরা জানি না, রুরাল বলতে বোঝানো হচ্ছে হলো গিয়ে গ্রাম্য অঞ্চল, তাই না? এখন এই যে ওয়ার্ডসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন রুরাল বলতেছে গ্রাম, আবার বলা হচ্ছে যে এটা ট্রান্সফর্ম করা হয়েছে, ট্রান্সফর্মড ইনটু অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজ আরবান ওয়ান। তার মানে কি নিশ্চয়ই আর্গারেরিয়ান বলতে গ্রামের কোনো কিছু বা এরকম কিছু জিনিস নিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সো goods that had once been crafted by hand started to be produced in mass quantities by machines in factories. পণ্য, গুডস, যেটা হচ্ছে হলো কি এক সময় কি করা হচ্ছিল, হ্যান্ড ক্রাফটেড বাই হ্যান্ড, হ্যাঁ হাত দিয়ে বানানো। হস্তশিল্পের নাম শুনেছেন আমরা, হস্তশিল্পের যে কাজগুলা যেটা আমরা হচ্ছে হলো গিয়ে হাতে করে রাখতাম, সেই জিনিসগুলা আমরা দেখতে পাচ্ছি যে এই পণ্যগুলো আস্তে আস্তে হস্তশিল্পের থেকে পরিণত হয়ে গেছে মেশিনের মাধ্যমে। কোথায় বানানো হচ্ছে? ফ্যাক্টরিতে। So these are very important for us. Mark them down. While you're previewing, it's very important to mark the things down, right? আচ্ছা, so getting back to agrarian, দেখেন আমরা বলছিলাম হচ্ছে হলো যে আনফ্যামিলিয়ার ভোকাবুলারি বোঝার জন্য ফার্স্টের কাজ হচ্ছে হলো গিয়ে আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। সো আমি কনটেক্সট দেখে বুঝতে পারলাম যে রুরাল এবং ট্রান্সফর্ম করে আরবান হয়েছে, আরবান হচ্ছে শহুরে, রুরাল হচ্ছে গ্রাম্য, তার মানে নিশ্চয়ই গ্রাম্যর সাথে রিলেটেড কিছু একটা। Best thing you can do in an exam is to interpret your answer, interpret the word, right? Interpret the word, কারণ অ্যাকচুয়াল মিনিং বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। অপশন নাম্বার 3 সেটা হচ্ছে হলো গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ডস প্লেস এন্ড পারপাস। if you look at a word, if you look at a sentence, আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স একটা নির্দিষ্ট রুল ফলো করে, একটা নির্দিষ্ট দিক ফলো করে। কি ধরনের রুল, কি ধরনের দিক ফলো করে সেটা হতে পারে হচ্ছে হলো লেটস সে বেসিক যদি চিন্তা করি, হ্যাঁ
অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে স্টার্টিং কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রাইট? এখন ফার্স্ট ওয়ার্ডটা আপনি বুঝতেছেন না, ইউ নো দিস ইজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্ড, তার মানে কি ইট ইজ আ পসিবিলিটি দ্যাট ইট ইজ এ সাবজেক্ট, রাইট? সো আমাদেরকে এই জিনিসগুলো এভাবে আইডেন্টিফাই করতে পারি। রুল নাম্বার 3 আমাদের পরে হচ্ছে লুক ফর কানেক্টিং ওয়ার্ডস। দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কানেক্টিং কোনো যদি ওয়ার্ড থাকে, ধরেন ফার্স্ট একটা পজিটিভ সেন্টেন্স আছে অ্যান্ড দেওয়া, তারপরে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক, যে এই পরের সেন্টেন্সে কি বলার চেষ্টা করছে, কনটেক্সটটা বুঝতে পারতেছেন না। সিন্স এটা অ্যান্ড দ্বারা যুক্ত এবং প্রথম সেন্টেন্সটা পজিটিভ, তার মানে অবশ্যই সেকেন্ড সেন্টেন্সটা পজিটিভ। অ্যান্ড বাট যদি দেওয়া থাকে তার মানে বিপরীতধর্মী, তার মানে হচ্ছে সেকেন্ডটা হবে তখন নেগেটিভ। সেন্স দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ পজিটিভ, রাইট? সো ফ্রম দেয়ার ইউ ক্যান অ্যাজিউম দ্য অ্যান্সার্স। ভেরি ক্রিটিক্যাল থিং, যদি খুবই গুরুত্বপূর্ণ হয় একটা জিনিস, সেটা হচ্ছে হলো গিয়ে ব্রেক দ্য ওয়ার্ড ডাউন ইন্টু সিলেবলস। হ্যাঁ, ভাগ ভাগ করে নেবেন আসলে জিনিসটা কি এবং এটাতে কি বোঝানো হচ্ছে। সো আমরা যদি ভাগ করতে যাই, দেখেন রেডিয়েন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ইয়ান, রাইট? আমরা বিভিন্ন রকমের ইউনিভার্সিটির আছি না মানুষজন, ইস্ট ওয়েস্টার আমরা বলি হচ্ছে ইডাব্লিউএন, রাইট? এনএসইউআর বা অনেকে একভাবে বলে। সো ইয়ান দিয়ে সচরাচর আমরা কি সার্টেন পিপলকে বোঝাতে পারি, বা সার্টেন ক্যাটাগরি অফ পিপল বা সার্টেন কমিউনিটি, এরকম কিছু বোঝাতে পারি। এই যে ফার্স্টে যে AGR, এখানে এরপর একটা ও যদি বোঝাই, তখন আমাদের কাছে খুব পরিচিত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাগ্রো। হ্যাঁ, কয়দিন আগে কুরবানি ঈদ গেল, আমরা সবাই অ্যাগ্রো ব্যাপারটার সাথে খুব পরিচিত। আচ্ছা, এটা কি কেমব্রিজের? আচ্ছা, ইয়েস, এটা কেমব্রিজের, এটা হচ্ছে হলো গিয়ে 19 নাম্বার বুক, 19 নাম্বার বইয়ের টেস্ট 2 এর রিডিং 1। ওকে, আচ্ছা। সো এই প্রথম ওয়ার্ডটা যদি দেখি আমরা, অ্যাগ্রো, এগ্রিকালচার, হ্যাঁ, তাহলে কি রুরালের সাথে এগ্রিকালচারের বিষয়টা কি একটু ম্যাচ করতেছে না? সো উই আর ব্রেকিং দ্য ওয়ার্ড ডাউন ইনটু সিলেবলস। সো সেটা আপনার জন্য কাজে লাগতে পারে। ফিফথ পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট, মাঝে মাঝে যারা কোয়েশ্চেন তৈরি করে, ওরা আপনাদের জন্য আসলে আমাদের জন্য আপনাদের জন্য খারাপ ফিল করে, যে আরে পরীক্ষা দিচ্ছে, এর তো কিছু বুঝবে না কি জিনিস, তখন ওরা আমাদেরকে একটা ডেফিনেশন দেয়। সো দ্য লাস্ট ওয়ান ইজ লুক ফর এ ডেফিনেশন। ডেফিনেশনের ইন্ডিকেটরস হচ্ছে হলো গিয়ে সচরাচর ওয়ার্ডের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে একটা ডেফিনেশন সংজ্ঞা দিয়ে দিতে পারে, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টার দেওয়া, তাই না? তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো এক জায়গায় প্যাসেজের একটা অংশে তারা স্টার মার্ক করে প্যাসেজের নিচে থাকে, পেজের নিচে থাকে সচরাচর, আপনাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। সো এই ওয়ার্ডটার মিনিং কি আমরা এখন দেখার চেষ্টা করব। সামনে যদি পাই আমরা মিনিংটা দেখার মানে বের করব, বাট আপনারা যদি জেনে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। সো ইফ ইউ কন্টিনিউ রিডিং, thanks to the invention of steam power and the introduction of new machines and manufacturing techniques in textiles, iron making and other industry. তাহলে কথা হচ্ছে টেক্সটাইলে হচ্ছে, আয়রন মেকিং এ হচ্ছে, and other ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে হলো ইনভেনশন অফ স্টিম পাওয়ার। আমরা কি পেলাম, কি তৈরি হচ্ছে, স্টিম পাওয়ার, and the introduction of new machines and manufacturing techniques। কিসের ইন্ট্রোডাকশন হচ্ছে, নিউ মেশিনস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টেকনিক্স। সো আমাদের খেয়াল রাখতে হবে এই পয়েন্টগুলোর দিকে, আন্ডারলাইন দেম, দাগান, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আপনাকে কেউ কিছু বলবে না। অলরাইট, সো এই জিনিসটার দিকে ফোকাস রাখতে হবে। ওকে, সো লেটস লুক এট দ্য নেক্সট পেজ। আমাদেরকে কি বলছে, বললো যে the foundations of the Industrial Revolution date back to the early 1700s, when the English inventor Thomas Newcomen. Okay, so Thomas Newcomen এর কথা বলা হচ্ছে আমাদেরকে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, Thomas Newcomen designed the first modern steam engine. সো আমরা কি বুঝতে পারতেছি যে এখানে বেসিক্যালি প্যাসেজের সাথে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বুঝাইছে হচ্ছে হলো যে ইন্ডাস্ট্রি যে পরিমাণে ছড়িয়ে গিয়েছে, যে পরিমাণে মানুষজনের লাইফটাকে চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করেছে, সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং প্রথম দিকে এই যে রেভলিউশনাইজ যে বিষয়টা হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজ যে বিষয়টা হয়েছে, সেটা কিন্তু স্টিম ইঞ্জিনের থ্রুতে হয়েছে, রাইট? আচ্ছা, কল্ড দ্য atmospheric steam engine. So আমাদেরকে কি নাম বলা হলো, আমাদেরকে বলা হলো atmospheric steam engine. Okay, Newcomen's invention was originally used to power machines that pumped water out of mines. তার মানে হচ্ছে হলো গিয়ে
মাইন আছে বিভিন্ন রকমের, মাইনগুলো আমরা শুনেছি ডায়মন্ড মাইন্স, কোল মাইন্স, তাই না? সো এই জিনিসগুলো থেকে হচ্ছে আমাদের পানি পাম্প করার যে ওয়েটা, যে মেথডটা, সেটা মানে পানি পাম্প করার বের করে আনার জন্য যেই প্রসেসটা করা হতো, যে ইঞ্জিনটা ব্যবহার করতো, সেটাই ছিল অ্যাটমসফিয়ারিক স্টিম ইঞ্জিন। আচ্ছা, আহানা ফাতিফ মারুফ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, জিহাদ আছেন, হ্যালো জিহাদ। ওকে, পিপল কিপ জয়নিং ইন, রাইট? আমরা আজকে রিডিং করছি, রিডিং তো অনেক প্রবলেম, তাই না? সবাই খালি আমাকে সারাদিন বলতে থাকে, ভাই রিডিং বুঝি না, রিডিং বুঝি না। সো প্লিজ কমেন্ট জানান কি অবস্থা, কি সবাই বলেন, হ্যাঁ? So nothing to worry about. All right. Acha. Okay. So atmospheric steam engine, okay, Newcomen's invention was originally used to power machines that pumped up. Okay. So mines. আমরা এখান থেকে এখন স্টার্ট করতে যাচ্ছি। So in the 1760s, the Scottish engineer James Watt, এই যে নামটা চেনা চেনা লাগতেছে মনে হয় না, especially to the engineers, নাকি? All right. James Watt started to adapt one of Newcomen's models and succeeded in making it far more efficient. তার মানে জেমস ওয়াট করলো কি, এই যে নিউকমেনের যে স্টিম ইঞ্জিনটা আছে সেটাকে আরো বেশি এফিশিয়েন্ট করার জন্য এফর্টস দিয়ে ঠিক করে চেঞ্জ করে ফেললেন, তাই না? এখন এফিশিয়েন্ট করে তুললেন। সো দিস ওয়ান ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আস। Watt later worked with the English manufacturer Matthew Boulton to invent a new steam engine driven by both the forward and backward strokes of the piston. তাহলে আমরা আউটার নলেজ আসলে ইউজ করতে মানে আইএলস এ কখনো ইউজ করব না, বাট টু আন্ডারস্ট্যান্ড, লেটস সে একটা ইঞ্জিনের মধ্যে আমরা জানি যে কি চলে, পিস্টনস চলে, তাই না? সো পিস্টনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, সামনের দিকে এবং পিছনের দিকে মুভমেন্টটা ব্যবহার করে ওয়াট এবং ম্যাথিউ বোল্টন হচ্ছে হলো আমাদের নতুন আর একটা ইঞ্জিন তৈরি করলেন, তাই না? এখন কি ব্যবহার করলেন? তাহলে পিস্টনের মুভমেন্ট ব্যবহার করতেছে ওরা। while the gear mechanism it was connected to produced rotary motion. তার মানে একটা নির্দিষ্ট মোশন, একটা নির্দিষ্ট চেঞ্জ তৈরি করার চেষ্টা করলেন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো রোটারি মোশন। আচ্ছা, আমাদেরকে আব্দুল্লাহ আল সাইদ কিছু লিখেছেন, রিডিং এন্ড রাইটিং এ অনেক প্রবলেম ভাইয়া। হ্যাঁ, প্রবলেমসগুলো জানান, কোনো সমস্যা নেই, কমেন্টসে জানান। যতটুকু সম্ভব হয় আমরা এখান থেকে চেষ্টা করব সলভ করার, রাইট? যতটুকু পসিবল হয়, তো প্লিজ জানান, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি তৈরি করতেছে, প্রডিউসড রোটারি মোশন। ইট ওয়াজ এ কি ইনোভেশন দ্যাট উড অ্যালাউ স্টিম পাওয়ার টু স্প্রেড অ্যাক্রস ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। তার মানে এটা কার জন্য তৈরি করা হলো? ব্রিটিশ ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হলো। এবং এটা হচ্ছে হলো গিয়ে একটা কি ইনোভেশন ছিল, এটা একটা যখন আবিষ্কার হলো সেই সময়টাতে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডাস্ট্রির জন্য অনেক হেল্পফুল ছিল। দ্য ডিমান্ড ফর কোল, কিসের ডিমান্ড? এই যে দেখেন, একটু আগে আমরা বলছিলাম না, মাইন্স থেকে পানি বের করছে, তো সেক্ষেত্রে কিসের মাইন্স হতে পারে? কোলের মাইন হতে পারে, ডায়মন্ড মাইন। ডায়মন্ড মাইন্স আর কন্ট্রোভার্সিয়াল ইন দ্যাট পার্সপেক্টিভ আই গেস, অ্যান্ড কোল ওয়াজ রিয়েলি কি বলে এটাকে, ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট এরা অফ দ্য ওয়ার্ল্ড আর কি। ওই সময়টাতে আসলে কোলের যে ইউজেজটা সেটা অনেক বেশি হতো, হ্যাঁ। এবং আমরা জানি যে যে ফসিল ফিউল আমরা দেখতেছি এখন ইলেকট্রিক ভেহিকলে চেঞ্জেস হচ্ছে, ওই সময় আসলে কোলের উপর কিছু ছিল না, এবং স্টিম ইঞ্জিনের জন্য কোল ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য ডিমান্ড ফর কোল উইচ ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স, সেই সময় কয়লা, কোল মানে কয়লা, কোল ওয়াজ ভেরি চিপ, রিলেটিভলি চিপ, যতটুকু দরকার যে পাওয়ারটা পাচ্ছি, যে কাজটা পাচ্ছি, সেটার তুলনায় কোলের যে মূল্যটা ছিল সেটা অনেক সস্তা ছিল। সো আমাদের জন্য প্রবলেম হচ্ছে না, ইনএক্সপেন্সিভ ছিল, চিপ ছিল। grew rapidly during the industrial revolution, এই যে দেখেন। সো শুরুর দিকে কোল ওয়াজ চিপ, বাট যত বেশি ইঞ্জিন বাড়ছে, যত বেশি ডিমান্ড বাড়ছে, কি হয়েছে? grew rapidly during the industrial revolution। তার মানে কি হলো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এটার দামটা বেড়ে গেল, স্বাভাবিক, যখন যেটা ডিমান্ড আছে তখন তার মূল্য বেড়ে যায়, তাই না? আচ্ছা, as it was needed to run not only the factories used to produce manufactured goods but also steam powered transportation। তাহলে দেখেন দামটা কেন বাড়লো? কারণ হচ্ছে হলো গিয়ে স্টিম পাওয়ার যে ট্রান্সপোর্টেশন গুলো ছিল, ট্রান্সপোর্টেশন মানে কি? যানবাহন, হ্যাঁ। স্টিম পাওয়ার যে যানবাহনগুলো ছিল, যে ইঞ্জিন ব্যবহার করে যে যানবাহনগুলো তৈরি হলো, সেগুলোর কারণে আমাদের কোলের মূল্যটা বেড়ে গেল।
আচ্ছা, so তারপর যদি আমরা দেখি, in the early 1800s English engineer Richard built a steam powered locomotive, and by 1830 goods and passengers were being transported between the industrial centers of Manchester and Liverpool. ওকে, সো যেটা হচ্ছে হলো ম্যানচেস্টার অ্যান্ড লিভারপুলের যে হলো গিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স গুলো ছিল, সেখান থেকে বিভিন্ন রকমের প্যাসেঞ্জার, গুডস, পণ্য, মানে যেটাই বলেন না কেন, এই সব কিছু 1830 সালে একটা লোকোমোটিভ আবিষ্কার হলো, যেটার কারণে ওরা ট্রান্সপোর্ট করার চেষ্টা করা শুরু করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে শুরু করলো। কোথা থেকে কোথায়? ফ্রম ম্যানচেস্টার টু লিভারপুল। অলরাইট, in addition, steam-powered boats and ships were widely used to carry goods along Britain's canals as well as across the Atlantic. তার মানে কি ব্যবহার করা হতো? Steam power boats and ships were widely used to carry goods along Britain's canals. হ্যাঁ, ক্যানালগুলো ব্যবহার করে ওরা হলো গিয়ে বোট, ক্যানালের মাধ্যমে বোট এবং শিপ দিয়ে ওরা পণ্যগুলো ট্রান্সফার করতো, প্লাস আটলান্টিকে ওরা ট্রান্সফার করতো। আচ্ছা, এখন যদি আমরা কন্টিনিউ করি, দেখেন, as well as across the Atlantic. All right, Britain had produced textiles like wool, linen and cotton. তো ব্রিটেনের টেক্সটাইল তিন রকমের টেক্সটাইল প্রোডাক্ট তৈরি করতেছিল, সেটা হলো wool, linen and cotton. সো আমরা এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো আমরা মার্ক করে রাখবো কি কি হচ্ছে। For hundreds of years, but prior to the Industrial Revolution, the British textile business was a true cottage industry. সো কটেজ ইন্ডাস্ট্রি, এটার মানে কি? এখন আমি জানি না কটেজ ইন্ডাস্ট্রি মানে কি। সেক্ষেত্রে একটু আগে আমরা যেরকম দেখতেছিলাম, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য কনটেক্সট। দেখেন, বলা হচ্ছে যে এটা তিনটা তৈরি করা হচ্ছে এবং তার আগে এটা ছিল একটা কটেজ ইন্ডাস্ট্রি। তার মানে নিশ্চয়ই এই তিনটা বাদে কোন একটা সার্টেন সেক্টরের দিকে তারা ইন্ডিকেট করতেছে যে এটার সাথে এটা জড়িত ছিল, রাইট? With the work performed in small workshops or even homes by individual spinners. Spinners হলো যারা এই জিনিসগুলো, এই টেক্সটাইলগুলো তৈরি করতেছে, তাদেরকে স্পিনার্স বলে। তারপর বলা হয় উইভার্স, যারা হলো উইভ করতেছে, তাই না? অ্যান্ড ডায়ার্স, তার মানে যারা কালার করতেছে তাদেরকে বলা হয় ডায়ার্স। ওকে, starting in the mid 1700s, innovations like the spinning jenny and the power loom made weaving cloth and spinning yarn and the thread much easier. তো আমরা কি কি ফোকাস করলাম? স্পিনিং জেনি and the power loom. তার মানে কি, আমরা দেখছি না যে তাঁতের জন্য, আমরা অনেকে জানি হয়তো যে তাঁতের জন্য মেশিন ব্যবহার করা হয়, কাপড় তৈরি করার জন্য সুতার একটা স্ট্যাক করে একটা সাথে একটা ইন্টারলেসড করে গিয়ে কাপড় তৈরি করা হয়। সেই জিনিসগুলোকে আমরা এখানে বলতেছি মেশিনগুলোকে আমরা বলতেছি স্পিনিং জেনি and power loom made weaving cloth and spinning yarn and thread much easier. তার মানে এই দুইটার কারণে আমাদের সুতা তৈরি করা, কাপড় তৈরি করা, এই জিনিসগুলো খুবই সহজ হয়ে দাঁড়ায়। অলরাইট, সো তারপর যদি আমরা দেখি, দেখেন এখানে কি বলছে, with these machines relatively little labor was required. তার মানে মানসিক পরিশ্রমটা যেটা আগে ছিল মানে শারীরিক পরিশ্রম মানুষের যে মাধ্যমে যেটা আসতো, আগে দেখা যেত যে মানুষ নিজ হাতে করতে হচ্ছে, সেই জিনিসটা এখন মেশিনের মাধ্যমে চলে আসছে। তার মানে কি, মানুষের প্রয়োজনীয়তা কমে গেছে, মানুষজনের দরকারটা কমে গেছে। এখন আমরা যদি যাই, with these machines relatively little labor was required. ওকে, এই লাইনটা তো আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, with these machines relatively little labor was required to produce cloth, and new mechanized textile factories that opened around the country were quickly able to meet customer demand for cloth both at home and abroad. তার মানে ওরা নিজেদের দেশের জন্য ব্যবস্থা করা শুরু করলো এবং ওরা অ্যাব্রডে, মানে বাইরের দেশে বা এক্সপোর্ট করা শুরু করে দিল কাপড়, কারণ এতটা ভালোভাবে এত তাড়াতাড়ি ওরা কাপড় তৈরি করতে পারছিল, বিকজ অফ দিস টু, স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম। অলরাইট, সো focus on these things, এই জিনিসগুলো আমাদেরকে মার্ক করে রাখবো। অলরাইট, সো লেটস গো টু দ্য নেক্সট পেজ। এখানে দেখেন বলছে, the British iron industry also underwent major চেঞ্জ অ্যাজ ইট। তাহলে কি চেঞ্জ হচ্ছে? দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি। এতক্ষণ আমরা কথা বলতেছিলাম হলো গিয়ে স্টিম ইঞ্জিনস নিয়ে, তারপর আমরা গেলাম হলো গিয়ে কাপড় তৈরি করার জন্য দেখলাম স্পিনিং জেনি, তারপর হলো পাওয়ার লুম, তাই না? এখন আমাদেরকে কথা বলতে হচ্ছে ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি।
তা আমাদেরকে বলা হচ্ছে যে এই যে আয়রন ইন্ডাস্ট্রিটা এটাও হচ্ছে হলো গিয়ে একটা বিপুল পরিমাণ পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। কি ধরনের পরিবর্তন? অ্যাজ ইট অ্যাডাপ্টেড নিউ ইনোভেশনস, নতুন ইনোভেশন ওরা যত বেশি অ্যাডাপ্ট করেছে তত বেশি ওরা হচ্ছে পরিবর্তনটাকে সক্ষম করতে পেরেছে। তারপর কি আছে? চিফ অ্যামং দ্য নিউ টেকনিক্স ওয়াজ দ্য smelting of iron. Smelting of iron or with coke, a material made by heating coal. এখন এই কোক কিন্তু আবার সেই কোক না। হুম এই কোক হচ্ছে, দেখেন আমরা বলেছিলাম না যে আমাদের সামটাইমস ইন্ডিকেশনে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমাদেরকে হচ্ছে একটা ডেফিনিশন দিয়ে দিবে, একটা সংজ্ঞা দিয়ে দিবে। দেখেন আমাদের সংজ্ঞা দেওয়া আছে এ ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল। সো এই কোক মানে হচ্ছে হলো গিয়ে এই যে এটা কি, এ ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল। সো হিটিং মানে কি? গরম করা। কোল মানে হচ্ছে হলো কয়লা। তো কয়লা গরম করে আমরা জিনিসটা পেতে পারি। আচ্ছা, ইনস্টেড অফ দ্য ট্রেডিশনাল চারকোল, ট্রেডিশনাল চারকোল হচ্ছে আমরা সচরাচর যেটা ব্যবহার করে থাকি, তাই না? সামনে যখন আমরা যে বছরের মাঝামাঝি আসি, শেষের দিকে যখন যাই বারবিকিউ ইউজ করি আমরা। আবার কুরবানির কয়দিন আগে গিয়েছে, অনেকে ফ্রেন্ডরা মিলে বারবিকিউ করবেন গরু মাংস দিয়ে, ইসে দিয়ে। সো তখন আমরা যে কয়লাটা ব্যবহার করি, দ্যাটস আওয়ার ট্রেডিশনাল চারকোল। এখন এইখানে স্মেল্টিং এর জন্য, আয়রন স্মেল্টিং এর জন্য আমাদের কিন্তু ট্রেডিশনাল কোলটা ব্যবহার করলে হচ্ছে না। আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কোক, সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল, রাইট? তারপরে বলছে this method was cheaper and produced metal that were of a higher quality. তার মানে এই মেথডটা ওদের জন্য আসলে অনেক চিপ ছিল, সস্তা ছিল, এবং এটার থ্রুতে যে মেটালটা তৈরি হয়েছে, যে কোয়ালিটি মেটাল তৈরি হয়েছে, সেটা অনেক কোয়ালিটি অনেক ভালো ছিল। আচ্ছা, enabling Britain's iron and steel production to expand in response to demand created by the Napoleonic Wars. তো নেপোলিয়নের নাম আমরা শুনছি। নেপোলিয়নিক ওয়ার্স মানে হচ্ছে নেপোলিয়ন যখন হচ্ছে গিয়ে যুদ্ধ শুরু করলো, সে সময় ওদের আয়রনের ডিমান্ড অনেক বেশি ছিল, রাইট? সো সেই ডিমান্ডটাকে ফিল আউট করার জন্য ওরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো টেকনিকগুলো অ্যাপ্লাই করে, এবং ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল ফর দেম। এবং এটা সময় কত ছিল? 1803 থেকে 1815। অ্যান্ড the expansion of the railways from the 1830s. তার মানে আমরা জানি ব্রিটিশ রেলওয়ে সিস্টেম অনেক আগে তৈরি করা, এবং ব্রিটিশ রেলওয়ে সিস্টেম এর কারণে আমাদের যারা আমরা কলোনিস ছিলাম তাদের রেল সিস্টেমগুলো অনেক বেশি ডেভেলপড হয়েছিল। এবং 1830 সালে এই যে আমরা ব্রিটিশ রেলওয়ে সিস্টেমের ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে এই আয়রন ইন্ডাস্ট্রি রেভলিউশনাইজ হওয়ার কারণেই হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, দ্য ল্যাটার পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলসো স কি অ্যাডভান্সেস। তার মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে দ্বিতীয় অংশটা ছিল, দেখেন, সো হিয়ার উই হ্যাভ এ ওয়ার্ড কল LATTER. সো উই হ্যাভ সিন ওয়ার্ডস লাইক LATER later, and there's words like LATTER. So later or latter, what does that mean? Let's say you come up to me and you have two options. You say that আগে ভাই আমার কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B. If I say let's say I'm working, আমি কাজ করছি, এর মাঝখানে আমি যদি আপনাকে বলি I'll give you the answer later, তার মানে আমি আপনাকে অ্যানসারটা পরে দিচ্ছি। আপনার অ্যানসারটা এখন আপনি পাবেন না আমার কাছে, আমি কাজ করছি, আপনি অ্যানসারটা পরে পাবেন। So that's LATER, later. However, if I say the latter, তার মানে হচ্ছে LATTER, তার মানে হচ্ছে দ্বিতীয়টা, তার মানে হচ্ছে পরেরটা বা দ্বিতীয়টা। সো আমাদের এখানে বলা আছে the latter part of the industrial revolution also saw key advances in communication methods. তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে দ্বিতীয় অংশটা আছে, পরের অংশটা আছে, সেই অংশটাতে আমাদের হচ্ছে গিয়ে অনেক রকমের অ্যাডভান্সমেন্ট হয়েছে in communication methods, as people increasingly saw the need to communicate efficiently over long distances. তার মানে হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেশনের যে মেথডটা যত বেশি বাড়া শুরু করেছে, তত বেশি দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সেকেন্ড পার্টে এই জিনিসটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে, এবং এটা ওদের ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আচ্ছা, এক্সপেনশন মানে ইয়েস, এক্সপেনশন মানে বৃদ্ধি করা, স্যার। অলরাইট, ওকে, তারপর কি দেখতে পাচ্ছি? In 1837, British inventors William Cook and Charles Wheatstone
patented the first commercial telegraphy system. So টেলিগ্রাফের ব্যাপারটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, তাই না? Before telephones were invented, telegraph was the medium of communication. মানুষজন হচ্ছে একজন একজনের সাথে টেলিগ্রাফ করতো, বিভিন্ন রকমের কাগজের মতো জিনিস পাঠাতো, যেটা হচ্ছে ইনফরমেশন থাকতো, মেসেজ থাকতো, যেটা থ্রুতে ওরা হচ্ছে গিয়ে কমিউনিকেট করতো না। সো টেলিগ্রাফ in the 1830s and the 1840s, Samuel Morse, এই যে Morse code নাম শুনেছি তো, and other inventors worked on their own versions in the United States. তার মানে এই যে উইটস্টন আর কুক হচ্ছে গিয়ে ইউকে থেকে, ইউকে বলছে ব্রিটেনে কাজ করতেছিল, আর ইউনাইটেড স্টেটসে হচ্ছে গিয়ে আমাদের স্যামুয়েল মোর্স এন্ড আদার ইনভেন্টরস ওয়ার ওয়ার্কিং অন ইট। এখন টেলিগ্রাফের মধ্যে লেটার অন যে ভার্সনটা সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল আমরা জানি, সেটা হচ্ছে মোর্স কোড ব্যবহার করতো। সো মোর্স কোড ব্যবহার করে আমরা ইনফরমেশন পাস করতে পারতাম, যেমন ব্রেলের মধ্যে ডট ইউজ করে, সো সেখানে মোর্স কোডের মধ্যে হচ্ছে বিভিন্ন পয়েন্টস ইউজ করে। জানার দরকার নেই আমাদের, আউট নলেজে এখানে আমাদের প্রয়োজন নেই, আমাদের জানা দরকার যে কে কি করছে একটু দেখলে হবে। সো আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েল মোর্সের কথা বলা হয়েছে, উইলিয়াম কুকের কথা বলা হয়েছে, অ্যান্ড চার্লস উইটসনের কথা বলা হয়েছে, যারা হচ্ছে টেলিগ্রাফি সিস্টেমটাকে প্যাটেন্ট করেছিল। আচ্ছা, so Cook and Whitston's system was soon used for inventors on their own versions in the United States. আচ্ছা, used for railway signaling, তার মানে কুক এন্ড উইটস্টনের যেটা ইউজ সিস্টেম বানানো হয়েছিল, যেটা প্যাটেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে রেলওয়ে সিগন্যালিং এর জন্য ব্যবহার করা হতো ইন দা ইউকে। As the speed of the new locomotives increased, so locomotives হচ্ছে ট্রান্সপোর্টেশন, রাইট? ট্রান্সপোর্টেশন কি ধরনের ট্রান্সপোর্টেশন? লোকোমোটিভ দিয়ে আমরা বুঝি হচ্ছে ট্রেনস, রাইট? তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে কি বলতে চাচ্ছি যে লোকোমোটিভ ইনক্রিজড অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমোটিভ ইনক্রিজ, তার মানে হচ্ছে যে ওদের যে রেলওয়ে সিস্টেমে যে ট্রেনসগুলো ব্যবহার করা হচ্ছিল, সেটার যে স্পিড আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তাদের তো কমিউনিকেশন করতে হবে, তা নাহলে কলিশনের চান্সেস থাকে, স্টেশন মিস হওয়ার চান্সেস থাকে, অনেক কিছু প্রবলেম থাকতে পারে। ইট ওয়াজ এসেনশিয়াল টু হ্যাভ এ ফাস্ট অ্যান্ড এফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং, এই যে দেখছেন আমরা বললাম যে কলিশনের কথা, তাই না? সংঘর্ষ হতে পারে, তাই না? সংঘর্ষ যাতে আমাদের না হয় সেজন্য আমাদের হচ্ছে গিয়ে ওরা টেলিগ্রাফ ব্যবহার করা শুরু করলো। ওকে, look at the next one. দেখেন, the impact of the industrial revolution on people's lives was immense. ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রভাবটা ছিল, প্রভাবটা ছিল, সেটা মানুষের জীবনের উপরে বিপুল পরিমাণে ছিল। হ্যাঁ, although many people in Britain had begun moving to the cities from rural areas, শহরের দিকে মানুষজন মুভ করা শুরু করলো বিভিন্ন গ্রাম প্রবণ এলাকাগুলো থেকে ছড়ে এসে, আমরা দেখতে পাচ্ছি যে before the industrial revolution this accelerated dramatically with industrialization as the rise of large factories turned smaller towns into major cities. তার মানে কি, স্মলার টাউনস গুলাকে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, এই যে বিভিন্ন রকমের ফ্যাক্টরি তৈরি হওয়া, ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, শিল্পায়নের কারণে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে মেজর সিটিতে পরিণত হয়ে গেল in just a few decades, কিছু ডেকেডের মধ্যে। This rapid urbanization brought significant challenges as overcrowded cities suffered from pollution and inadequate sanitation. তার মানে হচ্ছে ওভারক্রাউডেড সিটিগুলো, তো এখন এটা এত তাড়াতাড়ি হওয়া শুরু করলো, আরবানাইজেশনটা, শহরায়নটা এত তাড়াতাড়ি হওয়া শুরু করলো যে দেখা গেল যে ওরা হচ্ছে দূষণ এবং স্যানিটেশনের অভাবে তারা হচ্ছে ভুগতে শুরু করলো। এখন although industrialization increased the country's economic output, তার মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ হওয়ার কারণে ওদের ইনকাম বেড়ে গেল, টাকা পয়সা বেড়ে গেল, ওরা দেখলো যে এক্সপোর্ট করে অনেক কিছু ইনকাম করতে হচ্ছে। যেমন আমরা ফার্স্টে দেখেছিলাম স্টিম ইঞ্জিনের কথা বললো, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন ক্লথের কথা বললো, কাপড়ের কথা বললো। সো সেগুলো কি করতেছিল, ওরা বললো যে হোম অ্যান্ড অ্যাব্রডে পাঠাচ্ছে, তার মানে এক্সপোর্ট করতেছে। তারা হচ্ছে ইকোনমিক আউটপুটটা ওভারঅল অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর দ্য মিডল অ্যান্ড আপার ক্লাস। তার মানে কাদেরটা ইমপ্রুভ করলো? মিডল ক্লাসেরটা আর হচ্ছে আপার ক্লাসেরটা। Many poor people continue to struggle. গরিব মানুষরা কি করা শুরু করলো? স্ট্রাগল করা শুরু করলো। Factory workers had to work long hours in dangerous conditions for extremely low wages. So ফ্যাক্টরি যারা ওয়ার্কার্স ছিলেন, ফ্যাক্টরি ওয়ার্কার্স, তাদেরকে হচ্ছে গিয়ে লং আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা কাজ করতে হলো বিভিন্ন ডেঞ্জারাস কন্ডিশনের মধ্যে, এক্সট্রিমলি লো ওয়েজেস, তার মানে খুব কম টাকা পয়সার বিনিময়ে তাদেরকে কাজ করতে হলো। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষের প্রয়োজন কমে যাচ্ছিল, দেখা যাচ্ছিল যে
মেশিন হচ্ছে ওগুলোকে মানুষকে রিপ্লেস করে দিচ্ছে, তখন দেখা গেছে মানুষজন তাদের নিজস্ব ওয়েজ কমায় এনেও চাকরিটা নিজের মেনটেন করার জন্য তারা হচ্ছে ডেঞ্জারাস কন্ডিশনের মধ্যে লো ওয়েজেসে কাজ করা শুরু করলো। আচ্ছা, তারপরে যদি আমরা ফোকাস করি, these conditions along with the rapid pace of change fueled opposition of to industrialization. So opposition, বিরোধ, হ্যাঁ, টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এই জিনিসগুলা থেকে মানুষজন ক্ষুব্ধ হয়ে রেগে মানুষজন করলো কি, বিরোধ করা শুরু করলো যে না, দরকার নেই আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, so opposition to industrialization, a group of British workers who became known as Luddites were ব্রিটিশ উইভার্স অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স। তো একটা গ্রুপ তৈরি হইলো আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের নাম ছিল এটা। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দলের লোকজন, এরা ছিল হচ্ছে ব্রিটিশ ওয়ার্কার্স, তারা হচ্ছে হলো ব্রিটিশ উইভার্স ছিলেন এবং টেক্সটাইল ওয়ার্কার্স ছিলেন, হু অবজেক্টেড টু দ্য ইনক্রিজ ইউজ অফ মেশিনাইজড লুম, হ্যাঁ, মেশিনাইজড লুম অ্যান্ড নিটিং ফ্রেমস। তার মানে ওরা দেখতে পেল যে এই মেশিনগুলো ব্যবহার করার কারণে ওদের চাকরি চলে যাচ্ছিল, কাজ চলে যাচ্ছিল। সো ওরা চিন্তা করলো যে তাহলে হোয়াট ক্যান বি ডান, রাইট? সো ওরা হচ্ছে আন্দোলন করা শুরু করলো, বাংলাদেশের ইন্সপিরেশন, রাইট? আচ্ছা, আমরা কি করব, মেনি হ্যাড স্পেন্ট ইয়ার্স লার্নিং দেয়ার ক্রাফট। এর মধ্যে অনেক মানুষ তারা বছরের পর বছর তাদের কাজ শেখার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক কিছু করেছেন, রাইট, অনেক এফোর্ট দিয়েছেন। অ্যান্ড দে ফিয়ার্ড দ্যাট আনস্কিলড মেশিন অপারেটর্স ওয়ার রবিং দেম অফ দেয়ার লাইভলিহুড। তার মানে হচ্ছে মেশিন যারা কাজ চালাতে পারে তারা তো আনস্কিল্ড তাদের কাছে মনে হচ্ছিল, এবং তারা কি করছে, তাদের জীবিকা থেকে তাদেরকে সরায় নিয়ে আসতেছে, তাদেরকে আলাদা করে দিচ্ছে। A few desperate weavers began breaking into factories and smashing textile machines. তার মানে তারা বিভিন্ন মেশিন, তারা ফ্যাক্টরিতে ঢুকে এগুলো মেশিন ভাঙা শুরু করে দিল। They called themselves weavers, began they called themselves Luddites after Ned Ludd, a young apprentice who, comment section, what is an apprentice? Apprentice মানে কি? Who was rumored to have wrecked a textile machine in 1779. So this passage is huge, right? এটা আস্তে আস্তে বাড়তে এসে দেখি আমরা কতটুকু পর্যন্ত যাচ্ছি। ওকে, সো উই আর দ্য এন্ড। সো দেখেন আমরা ওই যে উপরে স্টার যে ওয়ার্ডটা পেয়েছিলাম সেটার কিন্তু মিনিং দেওয়া আছে। দেখেন, রিলেটিং টু দ্য ল্যান্ড, স্পেশালি দ্য ইউজ অফ ল্যান্ড ফর ফার্মিং। তা আমরা বলতেছিলাম মনে আছে এগ্রিকালচার, রাইট, বিকজ অফ দ্য ফার্স্ট থ্রি ওয়ার্ডস এগ, হ্যাঁ। সো রিলেটিং টু সামথিং উইচ ইজ ইউজ অফ ল্যান্ড ফর ফার্মিং, ফার্মিং এর জন্য যে ল্যান্ডটা ব্যবহার করা হয় সেটা রিলেটেড কিছু একটা বলা হচ্ছিল ফার্স্টের দিকে। ওকে, the first major instances of machine breaking took place in 1811. So 1811 সালে সর্বপ্রথম হচ্ছে ওরা মেশিন ভাঙা শুরু করে in the city of Nottingham, and the প্র্যাকটিস সুন স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি। তার মানে নটিংহ্যাম থেকে স্টার্ট করছে এবং সেখান থেকে সেটা পুরা কান্ট্রি জুড়ে ছড়ায় গেছে। মেশিন ব্রেকিং লুডেটস অ্যাটাকড অ্যান্ড বার্নড factories, and in some cases they even exchange gunfire. তার মানে হচ্ছে তারা বন্দুক দিয়ে গুলিও করা হয়েছে নাকি। সো কি বলা হয়েছে, এক্সচেঞ্জ গানফায়ার উইথ কোম্পানি গার্ডস অ্যান্ড সোলজার্স। তো বিভিন্ন রকম কোম্পানি গার্ড সোলজারদের সাথে তারা গোলাগুলিও করেছেন। তারপরে আমাদেরকে বলা আছে দ্য ওয়ার্কার্স ওয়ান্টেড এমপ্লয়ার্স টু স্টপ ইনস্টলিং নিউ মেশিনারি, বাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট রেসপন্ডেড টু দ্য আপরাইজিং বাই মেকিং, দেখেন আপরাইজিং, রাইট, revolution, uprising, by making machine breaking punishable by death. তার মানে যে মেশিন ভাঙবে তার জন্য মৃত্যুদণ্ড, punishable by death. The unrest finally reached its peak in April 1812, when a few Luddites were shot during an attack on a mill near Huddersfield. তো হাডার্সফিল্ডের কাছে কিছু লুডিসরা যখন তারা হচ্ছে গিয়ে তাদের মিশনে যাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তাদের উপর অ্যাটাক করা হয় এবং তাদেরকে গুলি করা হয়। হ্যাঁ, সো এই সময় তারা হচ্ছিল আনরেস্ট, মানে যে অবস্থানটা ছিল, ওই সিচুয়েশনটা ছিল আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর কি হচ্ছে, ইন দ্য ডেজ দ্যাট ফলোড, পরপর যে কয়েকদিন যাচ্ছিল, আদার লুডিস ওয়ার অ্যারেস্টেড, লুডিসদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, অ্যারেস্টেড, অ্যান্ড dozens were hanged or transported to Australia. তার মানে ওদের কি করা হচ্ছিল, ওদেরকে শুলে চড়ানো হচ্ছিল, ফাঁসি করা হচ্ছিল, ফাঁসি দেওয়া হচ্ছিল, ওদেরকে হ্যাং করা হচ্ছিল, and
ট্রান্সপোর্টেড টু অস্ট্রেলিয়া, তাদেরকে অস্ট্রেলিয়া পাঠাইতেছে। আমরা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বসে আছি, আর এখানে ওদেরকে ধরে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। By 1813, the Luddite resistance had all but vanished. All but vanished. তার মানে কি সবাই উধাও হয়ে গেছে, নাই হয়ে গেছে, আর কোনো লুডিট ছিল না। So this was our passage, right? এখন let's look at the আমাদের কি দেওয়া আছে। So if you look at the questions, দেখেন ফার্স্টে বলা আছে যে Newcomen steam engine was used in mines to remove water। তো আমরা ফার্স্টের একদম প্যারাগ্রাফের দিকে যাই। রিমেম্বার যে আমাদের কোয়েশ্চেনগুলো আছে সেগুলা রিলেট করে হচ্ছে হলো গিয়ে আমাদের যে কি বলে ওটাকে প্যাসেজের যে ফরম্যাটটা আছে, রাইট, যে সিকোয়েন্সটা আছে সেটার সাথে মোটামুটি ধরে রাখতে পারেন অ্যারাউন্ড 90% অফ দ্য টাইম ইজ দেয়ার ইজ পসিবিলিটি যে এটা সিকোয়েন্সিয়ালি আসবে। তার ফিউ ইনস্টেন্সেস যখন এদিক সেদিক আসে তাও আমরা অনেক বড় একটা পার্সেন্টেজ ধরে রাখছি যে এটা এলোমেলো হতে পারে। বাট মাথায় রাখবেন ফার্স্ট গেম প্ল্যান, রাইট? সো ইউ হ্যাভ প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি। সো প্ল্যান এ ইজ অলওয়েজ যে এটা সিকোয়েন্সিয়ালি আসবে। যদি সিকোয়েন্সিয়ালি না পাই, ইন দ্যাট পার্সপেক্টিভ হোয়াট এম আই ডুইং রং, ইউ নিড টু ফিগার দ্যাট আউট, রাইট? এক্সাম প্র্যাকটিস মানে এই না যে কেমব্রিজে একটা বই নিলাম, মেন্টরস একটা বই নিলাম, বসে বসে ডেমো প্র্যাকটিস করা শুরু করলাম। ইটস নট দ্যাট, রাইট? একটা প্র্যাকটিস করলাম, দেখলাম কেন ওই জায়গা আমার ভুল হচ্ছে, কোন জায়গাটা ভুল হচ্ছে, কোথা থেকে আসলো অ্যান্সারটা। ইউ নিড টু লুক ইনটু দোজ থিংস অ্যাজ ওয়েল। ওকে, ওই জিনিসটা যদি আপনারা দেখতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো আমরা যদি ফার্স্ট লাইনটা দেখি, দেখা যাচ্ছে বলা যাচ্ছে যে নিউকামেনের যে স্টিম ইঞ্জিনটা ছিল সেটা হচ্ছে মাইন থেকে পানি বের করার জন্য ব্যবহার করা হতো। In Watt and Bolton's steam engine, the movement of the dash was linked to a gear system. এখন আমাকে দেখতে হবে what are our keywords. So what are keywords? Keywords are the words that we need to look out for. যে জিনিসগুলো আমাকে ইন্ডিকেশন দিবে যে প্যাসেজে কোন জায়গা থেকে অ্যান্সারটা আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ওয়াটের কথা বলছে, এখানে আমাদেরকে বোলটনের কথা বলছে। ওদের যে স্টিম ইঞ্জিনটা ছিল সেটার মুভমেন্টের কথা বলা হচ্ছে, এবং সেটা কিসের সাথে জড়িত ছিল, সেটা গিয়ার সিস্টেমটা তৈরি করতেছে কিভাবে, সেই জিনিসটা আমাকে জানতে হবে। এখন আমি জানি যে নিউকামেনের স্টিম ইঞ্জিনের যে পানি বের করা হচ্ছে তারপরে আমার অ্যান্সারটা আছে, যেহেতু এটা সিকোয়েন্সিয়ালি একটা পার্ট আসতেছে। সো আমাকে খেয়াল রাখতে হবে ওয়াটের ব্যাপারে, বোলটনের ব্যাপারে, আমাকে খেয়াল রাখতে হবে তাদের স্টিম ইঞ্জিনের মুভমেন্টের ব্যাপারে, এবং কিভাবে সেটা গিয়ার সিস্টেমের সাথে লিঙ্কড আপ হয় সেই বিষয়টা নিয়ে। তাহলে আমরা যদি একদম ফার্স্টের প্যারাগ্রাফে চলে যাই, দেখেন আমাদেরকে কি বলা আছে। দেখেন এই যে সেকেন্ড প্যারাগ্রাফের দিকে দেখেন, এই যে থমাস নিউকামেন ডিজাইন দ্য ফার্স্ট মডার্ন স্টিম ইঞ্জিন কল্ড অ্যাটমসফিয়ারিক steam engine. Newcomen's invention was originally used to power machines that pumped water out of the mines. তাহলে আমরা ওই যে ফার্স্ট লাইনটার সাথে ম্যাচ করে গেল, pumped water out of the mines। এখন আমাকে খেয়াল রাখতে হবে কিসের দিকে, আমাকে খেয়াল রাখতে হবে হচ্ছে হলো এই যে জেমস ওয়াটের দিকে, আমাকে খেয়াল রাখতে হবে হচ্ছে হলো গিয়ে এই যে ম্যাথিউ বোলটনের দিকে, এবং ওদের যে ইনভেন্টেড স্টিম ইঞ্জিনটা আছে সেটা driven by both the forward and backward strokes of the দেখেন piston, while the gear mechanism it was connected to the produced rotary motion। যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রোটারি মোশন। কিসের মুভমেন্ট হচ্ছে? পিস্টনের মুভমেন্ট হচ্ছে, যেটা গিয়ার মেকানিজম বা গিয়ার সিস্টেমের সাথে কানেক্টেড। তাহলে আমরা ইনস্ট্রাকশনে দেখেছি ওয়ান ওয়ার্ড অনলি, এবং আমাদেরকে বলা আছে যে এই যে প্রথম ওয়ার্ডটা আছে সেই জিনিসটা হচ্ছে রিলেট করবে প্যাসেজ থেকে আসবে শুধু। তাহলে আমি যদি আবার ব্যাক চলে যাই, তাহলে আমার ফার্স্ট এরটার অ্যান্সার কি দাঁড়ায়, দেখেন দ্য মুভমেন্ট অফ দ্য piston was linked to a gear system. Done? All right. So তারপরে আমরা যদি দেখি আমাদেরকে এখানে বলা আছে হচ্ছে হলো গিয়ে a greater supply of dash was required to power steam engines। আপনার যদি মনে পড়ে, আপনারা দেখবেন একটা ইনএক্সপেন্সিভ সোর্স, একটা চিপ সোর্স ছিল হচ্ছে হলো কোল, তাই না? এবং যখনই এটা আবিষ্কার শুরু করলো কোলের দামগুলো কি বেড়ে গেল না? সো a great supply of dash was required to power steam engine। স্টিম ইঞ্জিনের জন্য কি দরকার ছিল সেই জিনিস আমাদেরকে বের করতে হবে। তার সাথে আমরা দেখি, সো এই যে দেখেন the demand for coal, which was relatively cheap energy source, grew rapidly during the industrial revolution। এটা কি আমাদের ইনফরমেশন ঠিক পড়ে আছে না? এই যে দেখেন পিস্টন আমরা পেয়েছিলাম এখানে, দ্যাটস নাম্বার 1।
এখানে আমরা পাচ্ছি হচ্ছে কোল, দ্যাটস নাম্বার 2, রাইট? সো আমরা যদি এখন এটাকে কোল বসাই, তাহলে আমার নাম্বার 2 এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে হচ্ছে COAL, কোল। ডান। এখন লেটস লুক এট নাম্বার 3। দেখেন কি বলছে, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্পিনার্স এন্ড উইভার্স ওয়ার্ক এট হোম অ্যান্ড ইন ড্যাশ। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার আগে স্পিনার্স অ্যান্ড উইভার্সরা কোথায় কাজ করতো? বাসায়, এবং কোথায় কাজ করতো সেটা আমাকে দেখতে হবে, তাই না? তাহলে বাসায় বাদে ওরা কোথায় কাজ করতো সেই জিনিসটা আমার জন্য দেখা খুব গুরুত্বপূর্ণ। স্যার আসেন আমরা দেখি যে বাসা বাদে ওরা কোথায় কাজ করতে পারে। Cool, so easy. Okay, great. Piston হবে maybe. Yes, very good. Um, I wish Australia. Yes, inshallah, inshallah, everybody. সবার জন্য। Okay, okay. So আমার এখানে I don't know why আমার আজকে কেন জানি একটু ল্যাগ হচ্ছে। আপনারা কমেন্টস করতে থাকেন। I'll be repeating or answering all the things that I've been seeing here. হ্যাঁ, তো টেনশন করবেন না। I don't know why আজকে ল্যাগ হচ্ছে, বাট আমি আজকে দেখতেও পাচ্ছি না কতজন মানুষ আছি আমরা। সো প্লিজ সে হাই, হ্যাঁ, আমরা যাতে জানতে পারি কে আছি কি আছি। হ্যাঁ, কমেন্টস করেন অ্যান্ড কোয়েশ্চেন্স করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা। সো আমরা দেখি 3 নম্বরে কি বলা হয়েছে, দ্য বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে দেখেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে। তো আমাদের একটা পার্ট ছিল না, আমরা ফার্স্টে স্টিম ইঞ্জিন দেখছি, তারপর আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি। সো এখানে দেখছি বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্পিনার্স অ্যান্ড উইভার্স ওয়ার্কড অ্যাট হোম অ্যান্ড ইন ড্যাশ। বাসায় এবং কোথায় কাজ করতো সেটা আমাকে বের করতে হবে। সো আমি যদি দেখতে যাই, এই যে দেখেন কোলের ব্যাপারটা দেখলাম আমরা, কোল টোল দেখা হয়ে গেল, স্টিম ইঞ্জিন, পাওয়ার্ড বোট সোর্সের ব্যাপার দেখা হয়ে গেল, এই যে টেক্সটাইলের কথা বলা হচ্ছে। ওকে, সো Britain had produced textiles like wool, linen and cotton for hundreds of years. Hundreds of years ধরে ওরা বানাইছে এটা। But prior to the industrial revolution, এই যে দেখেন prior to the industrial, prior মানে কি? Prior মানে হচ্ছে পূর্বে, prior মানে হচ্ছে প্রাক্তন, prior মানে হচ্ছে আগে, হ্যাঁ? Prior to the industrial revolution, the Britain textile business was a true cottage industry, with the work performed in small workshops or even homes. আমি দেখেছি ওখানে বাসা বাড়ির কথা বলা হয়েছে, বলছে বাসায় এবং কোথায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এর অ্যান্সার আমি পেয়ে গেলাম। তো আমাকে বলেছে যে এখানে অ্যান্সার হচ্ছে হলো ওয়ার্কশপস। সো আমার নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে হলো workshops. তো আমরা কি করতেছি, we're taking words from the passage। তার মানে প্যাসেজের ওয়ার্ড আমরা ব্যবহার করতেছি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্কশপস নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, not as much dash was needed to produce cloth once the spinning jenny and power loom were invented। এবার একটা জিনিস দেখেন, যখন স্পিনিং জেনি এবং পাওয়ার লুম আসা শুরু করলো, কি দরকার ছিল না, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। So that is a very important thing for us. 3 factories, unfortunately no, in the workshops আমরা দেখেছি সেকেন্ড পেজ, থার্ড প্যারাগ্রাফের আমাদেরকে একটা লাইন লেখা আছে in small workshops and in homes। সো আমাদের এখানে হোমের কথা বলা আছে, the missing one was workshops। তো কোথায় কোথায় কাজ হচ্ছে, বাসায় হচ্ছে এবং ওয়ার্কশপে হচ্ছে। সো একটা মাথা রাখবো, এখানে আমরা হোম পেয়েছি, তো আমরা কি ওয়ার্কশপ লেখার চেষ্টা করি, in home and in workshop। okay, so বাট আমাদের এখানে ছিল ওয়ার্কশপস না, সো আমরা এখানে ওয়ার্কশপসটাই কন্টিনিউ করি। ওকে, সো ওয়ার্কশপস। এখন আমাকে বলছে 4 নম্বরে, খেয়াল করতে হবে 4 নম্বরে আমাদেরকে কি বলছে, যে was needed to produce cloth once the spinning jenny and power loom। তো আমাদের বলছে স্পিনিং জেনির কথা, আমাদেরকে বলছে পাওয়ার লুমের কথা were invented। কোন জিনিসটা দরকার হয়নি আর, সো আমাদেরকে এটা খেয়াল করতে হবে। সো লেটস গেট ব্যাক দেয়ার, ওখানে আমরা যাই, কি বলছে দেখেন, এই যে দেখেন স্পিনিং জেনি এন্ড পাওয়ার লুম। So দেখেন প্রিভিউইং যখন করবেন, you mark the words, it will help you get back to it. This is what we call scanning, তাই না, খুঁজে বের করা, অ্যান্সার গুলো দেওয়া। এখন দেখেন এখানে কি বলছে, starting in the mid 1700s innovations like the spinning jenny and power loom made weaving cloth and spinning yarn and thread much easier. With these machines, আমাকে এখনো বলে নাই যে কিসের দরকার হয় নাই, সো আমাকে দেখতে হবে অ্যান্সারে যে কিসের দরকার হয়নি সেটা আমাকে বের করতে হবে।
With these machines, relatively little labor was required to produce cloth age. And the new machinized textile factories that opened around the country were quickly able to meet customer demand for cloth both at home and abroad. All right, so আমরা এটাও দেখলাম। এখন এখানে আমাদেরকে বলে নাই, so let's continue this. আমি কিছু মিস করছি কিনা, let's see. Okay. Made verticals, spinning yarn and thread much easier. These machines, okay. Depend on the demand. Okay. All right. Let's continue reading. Let's see. Cheaper and produce and expand steel. Instead of traditional charcoal, the method was cheaper and produced metals that were higher quality. All right. So আমরা যদি ফার্স্টের দিকে যাই, লেটস সি আমাদেরকে ব্যাকে আসতে হলো কিনা। আমরা যদি দেখি ম্যাথ স্টিম, ওকে, এখানে তো স্টিম ইঞ্জিন নিয়ে কথা বলা হচ্ছে, এখানে নাই। আচ্ছা, সো অ্যাজ উই আর গোয়িং থ্রু দিস, আমি কিন্তু আপনাদের সাথে সলভ করছি, রাইট? সো জিনিসগুলো আমরা হচ্ছে একসাথে দেখার চেষ্টা করছি। ওকে, সো দ্য অ্যান্সার 4 শুড বি হোয়াট? লেবার। ওয়্যার ইজ লেবার? টেল মি। With the work performed in small workshops or even homes, in individual spinners and dyers. Starting in the 1700s, innovations like spinning jenny and power loom made weaving clothes, spinning yarn, and thread much easier. With these machines, related age, tired, right? So, age, দেখেন, little labor, অল্প পরিমাণের কি বলে লেবার দরকার হচ্ছে। লেবার মানে কি? আমরা জানি হচ্ছে শ্রমিক, তাই না? অল্প পরিমাণে শ্রম প্রয়োজন হচ্ছে, মানুষজনের কাজ প্রয়োজন হচ্ছে, মানুষজন প্রয়োজন কম হচ্ছে। তো আমাদের 4 নাম্বার অ্যান্সার আমরা পেয়ে গেলাম হচ্ছে লেবার। ওকে, প্যাসেজ। ও থ্যাংক ইউ। আচ্ছা, 4 নাম্বার পাইছে। আচ্ছা, প্যাসেজ। ওকে, let's get back. Thank you so much, thank you so much, Abdullah Said, thank you so much. আসেন, let's look at the next one, which is, so number 4 আমরা পেলাম হচ্ছে LABOR or LABOUR, whichever one you prefer, but মাথায় রাখবেন আমেরিকান স্পেলিং লিখলে সবগুলো আমেরিকান স্পেলিং এ লিখবেন, ব্রিটিশ স্পেলিং এ লিখলে সবগুলো ব্রিটিশ স্পেলিং এ লিখবেন। both are accepted, but mix match করে না, হ্যাঁ, যে কোনো একটা সাইড। ওকে, let's look at number 5. আমাদেরকে 5 এ কি বলছে? smelting of iron or with coke. মনে আছে কোকের কথা? কোকের কথা, yeah. So resulted in material that was better dash. এখন এখানে আমাকে বের করতে হবে যে এটা কি বলা হচ্ছে। সো কি পাওয়া হচ্ছে? সো smelting of iron or with coke resulted in material that was better. এখন কিসে বেটার? সো আপনাদের যদি মনে পড়ে, আমরা একটা জায়গায় দেখছিলাম আমরা হায়ার কোয়ালিটি আয়রন পাই। সো আমরা একটু যদি দেখি, alright, so এই যে smelting of iron ore with coke instead of traditional charcoal. কেন? This method was cheaper and produced metals that were higher in age. Quality. So that's number 5. So we get quality for number 5. All right. So number 5 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে QUALITY, quality. Okay. Demand for iron increased with the growth of the dash. এখন কিসের বৃদ্ধির সাথে সাথে আমাদের হচ্ছে হলো গিয়ে ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে আয়রনের, সেটা আমার সাথে জানতে হবে। এখন আমরা যদি খেয়াল করি, আচ্ছা, আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে বলা হচ্ছে যে কি নিয়ে কাজ করা হচ্ছে। তো আমরা যদি দেখি, okay, so if you continue reading, civilization expanded in response to demand created the number by the polymer and the expansion of railways. এখন দেখেন দুইটা কারণে হচ্ছে আমাদের সেটা, হ্যাঁ, 5 is quality, very good. So দুইটা কারণে আমাদের হচ্ছে হলো গিয়ে আয়রনের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। আয়রন ডিমান্ডটা দুইটা কারণে বেড়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে হলো নেপোলিয়নিক ওয়ার্স, আর একটা হচ্ছে হলো রেলওয়েজ। এখন আপনাদের যদি ইনস্ট্রাকশন মনে পড়ে, হ্যাঁ, আপনাদের মাথায় রাখবেন যে নেপোলিয়নিক ওয়ার্সটা কিন্তু হচ্ছে হলো কত ওয়ার্ড? 1 2 দুইটা ওয়ার্ড, whereas রেলওয়েজ হচ্ছে একটা ওয়ার্ড।
তাই না? সো আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে রেলওয়েজের দিকে। সো আমরা কেন ফলো করবো? কারণ আমাদেরকে যে ইনস্ট্রাকশনে বলা আছে ওয়ান ওয়ার্ড অনলি। সো আমাদেরকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে। যদি আমরা দুইটা ওয়ার্ড ইউজ করতে পারতাম, হয়তো বা নেপোলিয়নিক ওয়ার্ডস অথবা কি বলে এটাকে, রেলওয়েজ, দুইটার মধ্যে একটা হয়তো আমরা সিলেক্ট করার অপশন পাইতাম। কিন্তু আমরা এখানে কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে আমাদেরকে এখানে ওয়ান ওয়ার্ড অনলি বলা হয়েছে। সো আমাদের নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে হলো রেলওয়েজ। ওকে, সো মাঝখানে আমাদেরকে কমিউনিকেশনস কথা বলা হয়েছে, আরবানাইজেশনের কথা বলা হয়েছে। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদেরকে সাইন দেওয়া থাকে যে কোথা থেকে আমার ইনফরমেশনগুলো আসতেছে। আচ্ছা, সেই দিকে যদি আমি ফোকাস করি, দেখেন সেখানে বলা আছে স্মল টাউনস টার্ন ইনটু সিটিজ ভেরি কুইকলি, দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি, ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট হোয়াট, ইনঅ্যাডিকুয়েট, ল্যাকিং সাফিসিয়েন্ট মানে কিন্তু একই জিনিস। ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, ল্যাকিং সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট নেই, একই জিনিস না? সো আমাদের যদি মনে পড়ে ইনঅ্যাডিকুয়েট আমরা কিছু একটা দেখেছিলাম, তো সেখানে আমরা দেখছিলাম ইনঅ্যাডিকুয়েট। হ্যাঁ, কোথায় ছিল ইনঅ্যাডিকুয়েট? আচ্ছা, এই যে স্যানিটেশন। সো আমরা এটা পেয়েছি হচ্ছে নাম্বার 7। আমরা 6 নাম্বার পেয়েছিলাম হচ্ছে হলো গিয়ে quality 5 Charles locomotive collisions and alright, so এখানে আমরা পেলাম হচ্ছে স্যানিটেশন 7 এ, তার মানে হচ্ছে আমরা অ্যানসারটা হচ্ছে হলো নাম্বার 7 এ যে স্যানিটেশন। Okay, so we have already crossed our time limit. যেটা করব হচ্ছে আমরা এই জিনিসটা নেক্সট দিন কন্টিনিউ করব। আমরা আজকে 7 পর্যন্ত দেখলাম, স্টোরি তো অলরেডি দেখা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হলো ফার্স্ট প্যারাগ্রাফটা শেষ করে নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। রিমেম্বার, নেক্সট ক্লাসে যাতে আমাদের মিস না যায়। কেন? কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হলো গিয়ে দেখতে যাচ্ছি ট্রু ফলস নট গিভেন। So this one is going to be very important for us in the next class. All right, next class কবে? Every Saturday and Wednesday আমরা হচ্ছে লাইভ ক্লাসটা করছি। সো আমাদের নেক্সট স্যাটারডে দেখা হবে। অ্যান্ড বিফোর উই ফিনিশ, মাথায় রাখবেন IELTS উইক ইজ অ্যাবাউট টু এন্ড, রাইট? IELTS উইক ইজ অ্যাবাউট টু এন্ড। আমাদের IELTS উইক কবে পর্যন্ত? থার্সডে পর্যন্ত। সো as soon as possible get your discounts up to 50% on any online batch, IELTS obviously, IELTS any online IELTS batches up to 50% discount. So লাইভ ক্লাস যদি মনে হয় থাকে আপনার জন্য ভালো হচ্ছে, জয়েন আওয়ার ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস। সেখানে আমাদের আরো কম মানুষজন থাকে, 5 to 25 পিপল থাকে, 25 পিপল থাকে আমাদের এখানে ক্লাসেসের মধ্যে। সো আরো ইন্টারঅ্যাক্টিভলি আমরা ক্লাসেস করতে পারি এবং সেখানে আমরা সময় আরো বেশি দিতে পারি, ক্লাস বেশি করতে পারি, তাই না? এখানে আমরা সলভ করছি, বাট ওইখানে আমরা হচ্ছে টেকনিক শিখাই যে হাউ টু অ্যাকচুয়ালি সলভ দ্য main question in the main exam, right? All in all, best of luck guys, thank you so much for staying here. একটু আমরা সময় বেশি দিয়েছে আজকে, and next ক্লাসটা মিস দিব না, ট্রু ফলস করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ।